আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির সাদামাটা জীবনযাপন নিয়ে কথা বলবো আজ। আশা করি সঙ্গেই থাকবেন। প্রথমেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা এবং বর্তমান সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির তার বাবা সম্পর্কে বক্তব্য দিয়ে শুরু করছি। বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি যখন স্কুলে পড়েন, খুবই অল্প বয়সী, তখন মনে করতেন যে ফকির শব্দটি বা দরিদ্র শব্দটি ভালো নয়। এই শব্দটি তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করতেন না, বয়সে ছোট ছিলেন, ওইভাবে বুঝতে পারেননি। এই কারণে তিনি মনে করতেন যে দরিদ্র মানে যারা রাস্তায় বসে ভিক্ষা করছে, এটা খুব ভালো কিছু নয়। কিন্তু একদিন হঠাৎ তাদের পারিবারিক বৈঠকে ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি বললেন যে আমি ফকির বলে নিজেকে গর্ববোধ করি, আমি যে দরিদ্র এই জন্য আমি গর্বিত। এ কথা শুনে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি বললেন যে আমার দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন এলো। আমি এখন পর্যন্ত আজীবন এই দরিদ্র যে গর্বের বিষয় সেটাই বিশ্বাস করি এবং সেটা আমার বাবা থেকে সেই ছোটবেলায় শিখেছি। তিনি এই কথাটি বলেছেন তার বাবার শহীদ হওয়ার আগে এক সাক্ষাৎকারে। মুজতবা খামেনি সহ আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির পরিবারের সদস্যরা মিডিয়ায় খুব একটা সাক্ষাৎকার দিতেন না, তারা মিডিয়ার সামনে খুব একটা আসতে পছন্দ করতেন না, নিজেদেরকে তুলে ধরার কোনো মনোভাব তাদের মধ্যে ছিল না, কারণ এটাকে তারা ভালোভাবে দেখতেন না। ইরানের সর্বোচ্চ নেতার সন্তান হিসেবে নিজেদেরকে তুলে ধরবেন, এটা তাদের পরিবারে কখনোই ছিল না। ইরানের বিদায়ী সর্বোচ্চ নেতা অর্থাৎ যিনি শহীদ হয়ে গেছেন তিনি এসব পছন্দ করতেন না। তিনি কখনোই তার পরিবারকে হাইলাইট করার পক্ষে ছিলেন না। এ কারণে দেখা যায় যে এখন যিনি সর্বোচ্চ নেতা হয়েছেন তাকে মিডিয়ায় খুব একটা দেখা যেত না। এ কারণে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন এটা এক ধরনের বিরল সাক্ষাৎকার। তিনি তার বাবা সম্পর্কে বলেছেন যে আমার বাবা এখনো ৪৫ বছর আগের খাটে ঘুমান, অর্থাৎ খাটটি এখন অনেক পুরনো হয়ে গেছে কিন্তু তিনি নতুন খাট কিনেননি। বাবা মায়ের বাসায় যে গ্যাসের চুলা আছে সেটি অত্যন্ত পুরনো, ৩ বার্নারের এই চুলাটি টেবিলের উপর বসানো চুলাগুলোর মতো, এবং এ ধরনের চুলা ইরানের গরিব মানুষ এখন আর ব্যবহার করেন না। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি সেই চুলা ব্যবহার করতেন। গ্যাসের ৩ বার্নারের এই চুলাটি তিনি আজীবন ব্যবহার করে গেছেন। আজীবন বলতে বোঝাচ্ছি যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত ব্যবহার করে গেছেন। এই চুলাটি পরিবর্তন করার জন্য মুজতবা খামেনি কয়েকবার বলেছেন, তার বাবা রাজি হননি, মাও তার বাবার পক্ষে সায় দিয়েছেন, তিনি নিজে এই বক্তব্য দিয়েছেন। এছাড়া আয়াতুল্লাহ মুজতবা খামেনির বক্তব্য অনুযায়ী শহীদ খামেনির ঘরে যে টেলিভিশনটি ছিল কিছুদিন আগ পর্যন্ত এটি ছিল অত্যন্ত পুরনো, সেটি এমন সময় বাদ দেয়া হয়েছে যখন সেটি আর চলছিল না। তো তিনি এর উদাহরণ দিতে গিয়ে বললেন যে আমি একদিন অ্যান্টেনার একটা ডিভাইস সেখানে লাগানোর জন্য যাই, যেটা যাতে চ্যানেল ভালো মতো দেখা যায়। তো লাগাতে গিয়ে দেখি যে পোর্ট জ্যাক যেটি সেটা এই ডিভাইস কোনোভাবেই যুক্ত করা সম্ভব নয়, সেখানে পোর্ট জ্যাকই নেই। তিনি বললেন যে এতটাই পুরনো হয়ে গিয়েছিল যে সেটা সাধারণ মানুষও আর ব্যবহার করতেন না। তো পরবর্তীতে ওনার জন্য একটি টিভি কেনা হয়, যে টিভিটি সাধারণ মানুষ ব্যবহার করেন এবং চ্যানেলগুলো ভালো মতো দেখা যায়। তার বক্তব্যে এ কথাও এসেছে যে আয়াতুল্লাহ খামেনির ড্রয়িং রুমে যে চেয়ার টেবিল ব্যবহার করা হতো এবং মেহমান আসলে যেসব চেয়ার টেবিলে বসতে দেওয়া হতো সেগুলো ছিল প্লাস্টিকের। আমরা এর আগেই শুনেছি যে ইরানের সর্বোচ্চ নেতা এবং তার স্ত্রী দুজনেরই কোমরে ব্যথা ছিল, তারা মাটিতে
বসতেন না, কারণ ডাক্তাররা নিষেধ করেছিলেন। এ কারণে তারা সাধারণত চেয়ারে বসতেন, এবং সেই চেয়ারগুলো এতটাই মামুলি ছিল যে দেখলে আমাদের কারোরই বিশ্বাস হবে না। আমরা তার মৃত্যুর পর তাদেরই এক স্বজনের পক্ষ থেকে প্রকাশিত একটি দুটি ছবি দেখেছি। সেখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তাদের যে বসার রুম সেগুলো এতটাই সাদাসিধে, এতটাই সাধারণ, যেটা একজন গরিব মানুষও ইরানে এর চেয়ে ভালো চেয়ার, টেবিল, সোফা রাখেন। ইরানের একজন সংসদ সদস্য বলেছেন যে আমি একবার আয়াতুল্লাহ খামেনির বাসায় যাওয়ার সুযোগ হয়েছিল, গিয়ে দেখলাম যে ওনার কার্পেটগুলো এতটাই জীর্ণ শীর্ণ, যেগুলো আর ব্যবহারযোগ্য নয়। তো পরে খোঁজ নিয়ে জানলাম যে এই কার্পেটগুলো তিনি উপহার হিসেবে পেয়েছিলেন বিয়ের সময়, অর্থাৎ তার শ্বশুর বাড়ি থেকে কিছু কার্পেট দেয়া হয়েছিল, যেগুলো এখনো কয়েক দশক পার হয়ে যাওয়ার পরও তিনি ব্যবহার করছিলেন। তখন কিন্তু তিনি প্রেসিডেন্টের বাসায় এ ধরনের জীর্ণ শীর্ণ কার্পেট তিনি ব্যবহার করছিলেন। তো তিনি খোঁজ নিয়ে আরো জানলেন যে তার শ্বশুর ছিল কার্পেটের ব্যবসায়ী, এজন্য কিছু কার্পেট তাকে উপহার হিসেবে দেয়া হয়েছিল, এবং সেই কার্পেটগুলো থেকে কিছু কার্পেট তিনি বিক্রি করে দিয়ে সে সময় গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। আর যে কার্পেটগুলো তার কাছে রয়ে গিয়েছিল সেগুলো তিনি প্রেসিডেন্ট হওয়ার পরও তার বাসায় ব্যবহার করতেন। আয়াতুল্লাহ খামেনি শেষ দিন পর্যন্ত তার সর্বোচ্চ নেতার যে দায়িত্ব এটা পালনের জন্য বেতন নিতেন না। ইরানে বড় আলেমদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যারা তাদের মুকাল্লিদ তারা উপহার হিসেবে কিছু দেন। এই উপহার এবং তার একটি বাড়ি ছিল, সেটা থেকে পাওয়া ভাড়া দিয়েই তার জীবনযাপন চলতো, তার সবকিছু চলতো। এই তথ্য আমরা বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছি। ইরানের এই সর্বোচ্চ নেতার যে চিকিৎসক টিম ছিল, সেই টিমের প্রধান হলেন আলী রেজা মারান্দি। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে আয়াতুল্লাহ খামেনির জীবনযাপন এতটাই সাদাসিধে যে সাধারণ মানুষ সেই গল্প শুনলে বিশ্বাস করবে না। কারণ কেউ বিশ্বাস করবে না যে ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এমন সহজ সরল জীবনযাপন করেন, এমন অনাড়ম্বর জীবনযাপন করেন। তিনি বলেছেন যে আমি নিশ্চিত হতে পেরেছি, কারণ আমি ওই বাসায় যাতায়াত করতাম তাদের চিকিৎসার জন্য, তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য আমাকে সেখানে যেতে হতো, বাসার ভেতরেও যেতে হতো। এ কারণে আমি জানি যে সেখানে এক সময় ফ্রিজও ছিল না। তিনি অনেক পরে, অর্থাৎ প্রেসিডেন্ট যখন, তখনও দীর্ঘদিন তার ঘরে ফ্রিজ ছিল না। সেই ঘটনা আমরা এর আগে বর্ণনা করেছি যে একজন মন্ত্রী আয়াতুল্লাহ খামেনির জন্য কুরবানির গোশত পাঠিয়েছেন, কিন্তু তিনি ফ্রিজ না থাকার কারণে সেই গোশত নিতে পারেননি। সেই তথ্য তারই যে নিরাপত্তা বাহিনীর সদস্য তারা জানিয়েছেন, এবং সেই মন্ত্রী মনক্ষুণ্ণ হয়ে বলেছিলেন যে আমার হালাল পয়সায় কেনা কুরবানি সেটা কেন উনি গ্রহণ করলেন না। তিনি একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে জানতে পারলেন যে আসলে ঘরে যেহেতু ফ্রিজ নেই এ কারণে তিনি সেটা নিতে পারেননি। আয়াতুল্লাহ খামেনির ছেলে, বর্তমান সর্বোচ্চ নেতা, এক সাক্ষাৎকারে এটা বলেছেন যে কেউ যদি খাতা কলম নিয়ে লিস্ট করে তাহলে দেখতে পাবে যে অন্তত 15টি ঘরের জিনিস অত্যন্ত পুরনো, যেগুলো এখনকার সমাজে অনেকেই ব্যবহার করেন না। এটা কেন করতেন আয়াতুল্লাহ খামেনি? এ ধরনের জীবনযাপন কেন করতেন? এর একটি কারণ হলো তিনি চাইতেন তিনি শাসক হিসেবে এমন এক শ্রেণীর মতো জীবনযাপন করতে যার নিচে আর কোনো শ্রেণী নেই, অর্থাৎ সবচেয়ে গরিব শ্রেণীর পর্যায়ে নিজেকে রাখার চেষ্টা করতেন জীবনযাপনের ক্ষেত্রে। তিনি যখন বাজার করতেন, যারা বাজার করে দিত তাদেরকে বলতেন যে সবচেয়ে কম মূল্যের জিনিসগুলো যাতে কেনে। বিশেষ করে ডাক্তারদের নির্দেশনা ছিল যে বয়স হয়ে গিয়েছে, এখন তাকে ফল খেতে হবে নিয়মিত। তো তিনি যখন ফল কিনতে
লোক পাঠাতেন, তখন তাকে টাকা দিয়ে বলে দিতেন যে বাজারে সবচেয়ে কম দামের ফলটি যাতে তার জন্য কেনা হয়। তিনি ফল যেহেতু খেতেই হবে, তারপরও সবচেয়ে কম দামি ফল খেতে চেষ্টা করতেন। আয়াতুল্লাহ খামেনি এসব টাকা কি মানে কৃপণতার কারণে এভাবে কম খরচ করতেন? না, না, সেটা আসলে নয়। তিনি কম খরচ করে যদি টাকা তার জমতো, সে টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিতেন, মানুষকে সাহায্য করতেন। আমরা দেখেছি যে আয়াতুল্লাহ খামেনির ফান্ড থেকে প্রতি বছর কোটি কোটি টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেয়া হতো, কিন্তু তিনি নিজে খরচ করতেন না। তার সন্তানরাও এ ধরনের সাদামাটা জীবনযাপন করতেন, এবং এখন যিনি সর্বোচ্চ নেতা হয়েছেন তিনিও খুব সাদামাটা জীবনযাপন করেন। এ ধরনের তথ্য নানা মাধ্যম থেকে জানা যায়, এবং তাদের কাছের যারা আত্মীয় স্বজন তারা বিভিন্ন সাক্ষাৎকারে সে তথ্য জানিয়েছেন। আয়াতুল্লাহ খামেনির যে তেমন কোনো সম্পদ নেই, সেটা পাশ্চাত্যের গণমাধ্যমেও এরই মধ্যে এসেছে। বিদেশের কোথাও কোনো তার অ্যাকাউন্ট নেই, ব্যাংক ব্যালেন্স নেই। ইরানের কোথাও কোনো সেরকম কোনো ব্যাংক ব্যালেন্স নেই। সেটা পাশ্চাত্যের শত্রুপক্ষ তদন্ত করে এটা তারা স্বীকার করেছে যে আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের সদস্যদের তেমন কোনো অর্থ সম্পদ নেই। যদিও এর আগে অপপ্রচার চালানো হয়েছিল যে তার ছেলেরা বিদেশে টাকা জমিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দেশ, কোনো গোয়েন্দা বাহিনী এমন তথ্য দিতে পারেনি যে তাদের সন্তানদের সম্পদ বিদেশে রয়েছে। আয়াতুল্লাহ খামেনি চিকিৎসা করাতেন দেশের ভেতরে, তাদের সন্তান, তাদের আত্মীয় স্বজন সবাই দেশের ভেতরে চিকিৎসা করতেন। বিদেশে কখনো চিকিৎসার জন্য গেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। চিকিৎসা শুধু দেশের ভেতরে করতেন না, চিকিৎসাও করতেন পরিচয় না দিয়ে। যখন 1980-র দশকে ইরানের প্রেসিডেন্ট ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তখনকার একটি ঘটনা বর্ণনা করেছেন ডাক্তার আলী রেজা মারান্দি। তিনি বললেন যে একদিন এক মহিলা এসে তার বাচ্চাকে দেখিয়ে নিয়ে গেলেন, আমি ওষুধ টষুধ লিখে দিলাম। যাওয়ার সময় বললেন যে আপনার সিরিয়াল পেতে খুব সমস্যা হয়, ফোনে সবসময় ফোনটা বিজি থাকে। তো তিনি বললেন যে আসলে আমার তো করার কিছু নেই, অনেক আমার রোগী সবাই আমার এখানে আসতে চায়, সিরিয়াল পেতে স্বাভাবিকভাবেই সময় লাগে, সরি, আমার করার কিছু নেই। তো তখন ওই মহিলা বের হওয়ার পরপরই আরেকটি মহিলা ঢুকলেন, ঢুকে বললেন যে আপনার এখানে কি আয়াতুল্লাহ খামেনির ওয়াইফ আসেন তার বাচ্চাকে চিকিৎসা করানোর জন্য? তখন ডাক্তার হতভম্ব হয়ে গেলেন, বললেন যে কে, আমি তো চিনি না। বললো যে এই যে মাত্র যিনি গেলেন তিনি তো আয়াতুল্লাহ খামেনির স্ত্রী, আমি তাকে চিনি। সে অবস্থায় ডাক্তার বলল যে না, এই তো আমাকে ওনারা কখনোই বলেননি যে তিনি প্রেসিডেন্টের স্ত্রী, খামেনির স্ত্রী। আমার কাছে তো মাঝে মধ্যে এসে বাচ্চা দেখিয়ে নিয়ে যান। এরপর আবার যখন আয়াতুল্লাহ খামেনির স্ত্রী বাচ্চা নিয়ে আসলেন, তখন ডাক্তার বললেন যে আমি তো তখন আপনাকে চিনতে পারিনি, আমি সরি, আর আপনি বলেছিলেন যে আপনার সিরিয়াল পেতে সমস্যা হয়। তখন আয়াতুল্লাহ খামেনির স্ত্রী বললেন যে না না, আমি কিন্তু বিশেষ কোনো ছাড় পেতে চাচ্ছি না, বা আমাকে আলাদা সিরিয়াল দেয়া হোক সেটা চাচ্ছি না। আমি বলছিলাম যে আপনার ফোনটা মানে বিজি থাকে, অনেক সময় নিতে হয়। আমি ভাবছিলাম যে অন্য কোনো উপায় আছে কিনা, আপনার এখানে অন্য কোনো ফোন আছে কিনা, এই জন্য জিজ্ঞেস করেছিলাম। আমি যদি ভিন্ন কোনো আপনার এখানে সিরিয়াল নেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে আমি আগে যেভাবে নিতাম ফোন করেই নেব। তখন ডাক্তার বললেন যে আসলে আমার এখানে তো রোগীর সংখ্যা বেশি, এভাবেই নিতে হয়। তো এরপরে তিনি সেভাবে ফোন করেই সিরিয়াল নিতেন। আয়াতুল্লাহ খামেনির পরিবারের সদস্যরা নিজেদেরকে পরিচয় দিয়ে বা বাবার ক্ষমতাকে ব্যবহার করে কখনো সুযোগ সুবিধা নেননি। এটা প্রমাণিত, এবং এই ক্ষেত্রে বহু সাক্ষী রয়েছে। তো আপনারা যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।